নমস্কার, আমি সন্দীপ। আমার বাড়ি গড়িয়াতে। আমি ছোটোখাটো গল্প লিখি এবং গল্পের রসদ সংগ্রহ করার জন্য প্রায় সময় একজনের সান্নিধ্য গ্রহণ করি। তিনি একসময় তন্ত্র সাধনা করতেন, কিন্তু বর্তমানে জ্যোতিষচর্চা করছেন। এবার ভাবছেন তাহলে আবার নিশ্চয়ই কোনো তান্ত্রিকের কথা বলছি। না বন্ধু, কোনো তান্ত্রিক নয়। আমি যার কথা বলছি তিনি হলেন বিরজা দেবী। তাহলে চলুন আপনাদের সাথে বিরজা দেবীর আলাপ করিয়ে দিই। শুনতে থাকুন তৃতীয় এপিসোড ভৌতিক টক উইথ সন্দীপ চ্যানেলের 3 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকেই আকাশটা মেঘলা। বিকালে বাড়িতে বসে সময় কাটছিল না। হঠাৎ বাইরে থেকে চন্দনের ডাক শুনলাম। দরজা খুলে বললাম, কি হলো? তুমি তো অফিসের কাজে দিল্লি গেছিলে। 1 সপ্তাহ পরে আসার কথা, এত তাড়াতাড়ি চলে এলে? চন্দন একটু মুচকি হেসে বলল, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই চলে এলাম বাড়িতে। এসে ভাবলাম তোমাকে সাথে নিয়ে একবার বিরজা দেবীর কাছে ঢু মেরে আসি। আমি গায়ে একটা জামা চাপিয়ে বেরিয়ে পড়লাম। যাওয়ার আগে বিরজা দেবীর জন্য তারাতলার বিখ্যাত মদনের দোকান থেকে গরম গরম সিঙ্গারা কিনলাম। বিরজা দেবীর বাড়িতে পৌঁছে যখন ওর ঘরে ঢুকলাম, তখন দেখি ও একজনের সাথে বসে গল্প করছে। আমরা ঘরে ঢুকতেই লোকটি উঠে আমাদের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। আমাদের দিকে তাকিয়ে বিরজা দেবী বলল, আরে মানিকজোর, এসো এসো। আমি বিরজা দেবীর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা বিরজা দেবী, যিনি বেরিয়ে গেলেন উনি কে? বিরজা দেবী সে কথার জবাব না দিয়ে বলল, আগে বসো, চা খাবে তো? হ্যাঁ, সে তো হবে। আগে এই সিঙ্গাড়াগুলো রাখার জন্য একটা প্লেট আনা হোক। বিরজা দেবী উঠে পাশের ঘরে চলে গেল। একটু পরে একটি প্লেট নিয়ে ঘরে ঢুকে টেবিলের উপর রাখলো। আমি সিঙ্গাড়াগুলো তাতে রেখে চেয়ারে বসলাম। আমার পাশে চন্দনও বসলো। এরপর আবার আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বললেন না তো যিনি বেরিয়ে গেলেন উনি কে? বিরজা দেবী পান চিবোতে চিবোতে বললেন, লোকটি এসেছিল কারণ ওনার বাড়িতে কদিন ধরে কি সব অদ্ভুত কাণ্ড ঘটছে তাই। চন্দন একটু ব্যঙ্গ করে বলল, আবার ভুতুরে কেস, যত সব উদ্ভটে জিনিসপত্র। বিরজা দেবী গম্ভীরভাবে বললেন, ও তো এসেছিল শুধুমাত্র নিজের বাড়ির সত্যায়ন করতে। একবার একটা গোটা গ্রাম ভীষণ ভয়ঙ্কর সমস্যায় পড়েছিল। আমি গল্পের গন্ধ পেয়ে একটু নড়ে চড়ে বসলাম। বিরজা দেবী শুরু করলেন, শোনো তবে, সুন্দরবন নাম শুনলে তোমাদের মাথায় প্রথমে আসে একটা মনোরম সুন্দরবন। গাছে গাছে পাখি ডাকছে, সেখানকার নদীতে সুন্দর সুর তুলে বয়ে চলেছে জলের ধারা। জঙ্গলের অনেক ভেতর থেকে ভেসে আসছে আদিবাসীদের গান। কিন্তু এই ধারণা সম্পূর্ণ মিথ্যে ও অলিক। এইবার যা বলছি মন দিয়ে শোনো। সুন্দরবনের মাতলা নদীর পাশে পটুয়াখালীর লালুয়া নামে একটা গ্রাম আছে। সুন্দরবন জেলা অঞ্চলের মতো এইটা কিন্তু সেই 15-20টা ঘর নিয়ে তৈরি হওয়া বসতি নয়। কিছু না হোক 60-70 ঘর বাদ দি 30-40 ঘর দুলে তাঁতি আর 4 ঘর বামন মিলে সেই যারে কয় 100 আবাদি। সেই গ্রামে থাকতো পালন চামার। বয়স আন্দাজ 25 হবে। মা বাপ বেঁচে নেই, ভাই বোনও নেই। ছিল একটা কাকা। কাকা ওকে ভীষণ ভালোবাসতো, কিন্তু পালানের স্বভাব চরিত্র সুখ্যাতি করার মতো নয়। বেশিরভাগ সময়ে
তারি আর হারিয়া খেয়ে নেশা করে আর ধূর্তামি নষ্টামি করে লোক ঠুকরে বেড়াতো। কিন্তু তাহলে হয় কি, আর একখানা ভালো গুণ ছিল, পালান পাট দিয়ে চমৎকার দড়ি বুনত। আশেপাশের মধ্যে একমাত্র তার কাছেই পাটের দড়ি বোনার কল ছিল। অনেক রাত্রি অবধি জড়ানো গলায় গান করত আর সুতো দিয়ে বসে দড়ি বুনত। আস্তে আস্তে তাদের অবস্থা বেশ ফিট ছিল, হয়তো তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হতে পারত। কিন্তু এমন সময়ে পালান পড়ল প্রেমে, গাঁয়ের বৈদ্যচরণের কন্যা চন্দ্রবলীকে দেখে। চন্দ্রাবলীর বয়স 18। ছোটবেলা থেকে শহর কলিকাতায় পিসির বাড়ি থাকে সে। বহুদিন পরে গ্রামের বাড়িতে ঘুরতে এসেছিল সে। পালানের প্রেম কিন্তু যেমন তেমন প্রেম ভালোবাসা নয়, এমনিতে সে ছিল ভয়ানক একগুঁয়ে। তাই প্রথম দেখাতেই অপ্রকৃতস্থ হয়ে পড়ল যেন। তাই কিছুদিন পর নিজেকে আর না সামলাতে পেরে পালান চাটুর্যেদের বাড়ি গেল চন্দ্রবালীকে নিজের মনের কথা জানাতে। কিন্তু ফল হলো বিপরীত। বৈদ্যচরণ আর তার পুত্রেরা পালানের বাড়ি অব্দি এসে তাকে আর তার কাকাকে শাসিয়ে গেল। শালা বামন হয়ে চাঁদ ধরার ইচ্ছে, আর কোনদিন যদি চন্দ্রার আশেপাশে দেখি না, মেরে মাটিতে পুঁতে দেব রে শালা। চন্দ্রাবলী তাদের বাড়ির বড়ই আদরের ধন। তার বিবাহ ঠিক হয়েছে গায়ের আর এক ঘর বামুন সত্যনাথ বানুজ্যের ছেলে গৌরাঙ্গের সাথে। পালানের এই বেহায়া বটুলতার এমনিতে গ্রামে হাটতলায় বটতলা সর্বত্র একটা গেল গেল রব উঠল। আবার তা উঠল সপ্তমে। গোটা গায়ে ঢিঢি পড়ে গেল, আর সবাই ক্ষিপ্ত হয়ে রইল তার প্রতি। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এসবে পালানের চলন বলনে কোনো বদল এলো না। অবশেষে চন্দ্রার বিবাহের দিন ধার্য হলো ও এগিয়েও এলো। আজ আশীর্বাদ হয়ে গেল। আগামী পরশু সোমবার গায়ে হলুদ, মঙ্গলবার পরিণয়। এবারে পালান এত অতি মারাত্মক কাজ করে বসলো, শুক্রবার সাজবেলাতে যখন চাটুর্যের বাড়িতে গায়ের এও স্ত্রীরা সব গিয়েছেন আচার অনুষ্ঠানের ব্যাপারে কথা কইতে, সে সময় পালান একখানা লম্বা দাবালি নিয়ে চড়া হয় সেখানে। চক্ষু রক্তবর্ণ, মুখে মদের গন্ধ, স্ত্রীলোকেরা যেন ভয়ে ছোটাছুটি আর আর্তনাদ করছে। এমন সময় কোন গতিতে কৃষ্ণচরণ চাটুর্য তাকে পিছন থেকে জাপটে ধরে ফেলে। হাতের দা থেকেই যেন খসে যেতে উপস্থিত পুরুষেরা পালানকে উত্তম মধ্যম প্রহার করে। মারের চোটে জ্ঞান হারায় পালান। খবর পেয়ে পালানের কাকা চাটুর্যেদের বাড়িতে এসে কাঁদতে থাকে আর উপস্থিত সকলের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। অজ্ঞান ভাই বোনকে তার কাকার হাতে তুলে দিয়ে বিদায় করে দেওয়া হয়। পরের দিন জ্ঞান ফিরলে পালান তার কাকাকে শোধায়, কি আমাকে ঘরে আনলো কে, আর চন্দ্রা কোথায়? তুই ওই মেয়েকে ভুলে যা পালান, ওকে তুই পাবি নে। আমরা নিচ জাতির। আজ সকালে গিয়েছিলাম তোর শুকিয়ে রাখা পাট তুলতে। সেখানে গায়ের বুড়োরা বসে কথা কইছিল। আমাকে দেখে বেশ জোরে জোরে বলল, পালান, ছোকরার বুঝি একদিনে ভূতে পেয়েছে, হবে নে। আরে বাবা, শাস্ত্র তো আর মিথ্যে হবার নয়। তবে আর ছোট জেতের লোক বলেছে কেন? হতভাগার মন্দ বুদ্ধি দেখো একবার। জাত তার নয় বলে কিনা বৈদ্য চরণের মেয়েকে বিয়ে করবে। ছেলের হাতের মোয়া আর কি। তো যা, এখন করগে বিয়ে। আজ সকালের গাড়িতেই বৈদ্যচরণ তার মেয়ে আর গৌরাঙ্গকে নিয়ে রওনা দিয়েছে। সেখানেই পিসির বাড়িতে বিয়ে, সেখানেই সব।
একেবারে বিয়ে করে কালীঘাট থেকে ফিরবে। পালান একটানা কথাগুলো শুনে খাটের থেকে এক লাফ মেরে নিচে এসে দাঁড়ালো। তার ঠোঁট কাঁপছে, চুল উস্কো খুস্কো, বিড়বিড় করে আপন মনে বলতে লাগলো, কলকাতায় গিয়ে বিয়ে দেবে? হ্যাঁ, কলকাতায় গিয়ে বিয়ে দেওয়াচ্ছি, গৌরাঙ্গের সাথে বিয়ে। এই বলতে বলতে পোর্টমেন্টো থেকে খাবলা নম্বরী নোট তুলে নিয়ে পিরানের বুক পকেটে গুজে নিয়ে দৌড়াতে দৌড়াতে হাজির হয় রেল স্টেশনে। আর টিকিট কেটে 10:10 কলকাতাগামী ট্রেনে চেপে রওনা হলো সেই বিশাল শহরে যাওয়ার জন্য, চন্দ্রার বিয়ে আটকানোর কুটিল অভিসন্ধি নিয়ে। এখন কথা হচ্ছে, চাটুজ্জে বা বানুজ্জে বাড়ির কেউই সকালের গাড়িতে কলকাতা যায়নি। তারা লুকিয়েছিল পাশের গ্রামের এক মহাজনের বাড়িতে, এবং যখন খবর পেল যে তাদের ছড়ানো গুজব শুনে পালান কলকাতায় যাত্রা করেছে, তখন তারা হাসতে হাসতে বাড়ি ফিরল। একটানা 5 দিন যাবৎ কলকাতায় অলিতে গলিতে আতি পাতি করে পালান খুঁজতে লাগলো। অবশেষে 6 দিনের মাথায় পড়ন্ত দুপুরে এক গা ধুলো মাটি নিয়ে পালান গ্রামে ফিরল। এসে শুনল চন্দ্রার বিয়ে হয়ে গেছে, জাঁকজমক করে বিবাহ সম্পন্ন হয়েছে। আর বরবধূ পূর্বাঞ্চলের মহুল প্রদেশে ঘুরতে চলে গিয়েছে, আর গৌরাঙ্গের নতুন কাজ লেগেছে চাকদায়। মহুল প্রদেশ থেকে সোজা চলে যাবে চাকদায়। এতদিন সকলকে ঠকিয়ে চলা পালান এ যাত্রা নিজেই ঠকে গিয়ে ক্রোধে নিরাশায় অন্ধ হয়ে ঝড়ের গতিতে প্রবেশ করলো নিজের ঘরে। তার কাকা নিমাই তখন নদী পরপারের গ্রামে কি একটা কাজে গিয়েছিল। এ কি বিপর্যয় হলো তার ভাগ্যে! তাকে সবাই মিলে ধোঁকা দিল। আচ্ছা আচ্ছা, আমিও আর শেষ দেখা ছাড়বো। কিন্তু কিভাবে জব্দ করবে সে? হঠাৎ তার মাথায় একটা উপায় এলো। সে মনে মনে ভাবল, এমন ভয়ানক প্রতিশোধ নেবে সে, যা পটুয়াখালী বহু যুগ ধরে মনে রাখবে পালান চামারকে। পালানের কাকা নিমাই যখন পাশের গ্রামের কাজ সেরে বাড়ি ফিরল, তখন সে শেষ বিকেলের পরে আসা রোদের আলোয় দেখল বাড়ির পাশের বিশাল বটগাছটায় যে শাখাটি এগিয়ে এসেছে, মাটির দিকে সেই ডালখানাতে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেছে পালান। নিমাই এটা দেখে সাথে সাথে চিৎকার করে কাঁদতে কাঁদতে মৃতদেহের পা জড়িয়ে ধরল। কিছু সময়ের মধ্যে গ্রামের লোকজন জড়ো হলো সেই বটগাছে। কেউ কেউ মুখে দুঃখ প্রকাশ করলো বটে, তবে মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল, আপদ বিদায় হয়েছে। সেই রাতেই পালানের শরীর কৃষ্ণচূড়া গাছের চিতায় তুলে ভস্ম করে দেওয়া হলো। এই ঘটনার পরে পালানের কাকা নিমাই স্থির করল সে আর এই গ্রামে থাকবে না। সে নিজের ঘরে কুলুপ এঁটে চাবি কাঠি ধুতির খুঁটে বেঁধে গ্রাম থেকে চলে গেল। ছোকরার মাথায় ভূত চেপেছিল হে, তা নইলে এমন একখানা তাউলি নিয়ে ভাইয়ার ঘরে চড়াও হয়। হতভাগা মরেছে, আপদ বিদায় হয়েছে। বেঁচে থাকলে গায়ের হাড় জ্বালাতন করতো সে বেটা। একে একে সবাই স্বীকার করলো কথাটা সত্যি বটে। কখন বা খুন জখমি করে বসত ছোড়া। যাক, এতদিনে মুক্তি পাওয়া গিয়েছে, এবার নিশ্চিন্তি। কিন্তু গ্রামবাসীদের হিসাবে একটা মস্ত বড় ভুল ছিল। বিপদ শেষ হয়নি, সবে শুরু হয়েছিল মাত্র। পালান বেঁচে থাকতেই ছিল অতিবদ ও চতুর। অপঘাতের পরে সে পরিণত হল ভয়ানক ধূর্ত ও হিংস্র প্রেতাত্মার প্রতিশোধের অপেক্ষায় তক্তে তক্তে ঘুরে বেড়াতে লাগলো গায়ের আনাচে কানাচে। ঘটনাটির কয়েকদিন পর চন্দ্রনাথ ঘোষাল শহর থেকে একটি কাজ সেরে রাত্রি 11টা নাগাদ পথ ধরিল বাড়ি।
পথের দুপাশে ঝিঝি পোকার গান ভেসে আসছে। কিছুক্ষণ একটানা হাঁটার পর লালটু বারু আর পুকুরের কাছাকাছি পৌঁছাচ্ছে। হঠাৎ চন্দ্রনাথ একটা অন্যরকম ব্যাপার খেয়াল করলো। যে পুকুরটার কথা বলছি সেটার ডান দিকে বড় বড় আম গাছের সারি, আর অন্যদিকে একটানা ধান ক্ষেত। এখান থেকে গ্রামের পথ আমাদের পায়ে আধা ঘন্টা, আর চন্দ্রনাথের পায়ে বড় জোর 15 মিনিট। তা আপন মনে চলতে চলতে চন্দ্রনাথের মনে হলো তার পিছন পিছন কেউ হেঁটে চলেছে। ঠিক একদম পিছনে নয়, যেন পথের গা ঘেঁষে ধান ক্ষেতের মধ্যে দিয়ে কেউ সমান তালে পা ফেলে যাচ্ছে। চন্দ্রনাথের মনে খটকা লাগলেও সে বেশি কিছু চিন্তা করলো না। রাত বিরেতে হাওয়া বাতাস লেগে ক্ষেত খামারিতে কত রকম আওয়াজ আসে। কিছু সময় পর চন্দ্রনাথ আবার অস্বস্তি বোধ করল। আওয়াজটা যেন তার পিছু ছাড়ছে না। হঠাৎ তার মনে একটু খটকা হলো। সে ঠাউর করল বেশ কিছু দূরের ক্ষেত থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। বাতাসের ঝোপঝাড় থেকেও তাই। কিন্তু আজব ব্যাপার, এই যে তার গা ঘেঁষা ধান গাছের সিঁড়ি থেকে কোনো পোকা ডাকছে না। এবার চন্দ্রনাথের ভয় করতে লাগলো, কারণ সে বুঝতে পারছে সত্যি সত্যি ধান গাছের আড়া দিয়ে কোনো মানুষ বা বড় জানোয়ার চলাফেরা করছে। না হলে কখনো পোকার দল ডাক থামাতো না। তারা কাউকে একটা দেখতে পাচ্ছে। চন্দ্রনাথ তাড়াতাড়ি পা চালিয়ে চলতে শুরু করলো, আর খেয়াল করলো যে সেই অদেখা বস্তুটি তত ধিক দ্রুত চলতে শুরু করেছে। পুকুরের পাশ থেকে যেতে যেতে চন্দ্রনাথ স্পষ্ট টের পেল যে কি একটা যেন ডাঙা থেকে পুকুরের মধ্যে ঝুপ করে নামলো। চন্দ্রনাথ আতঙ্কে নিঃশ্বাস টেনে দৌড় লাগালো, আর লক্ষ্য করলো ডোবার মধ্যে দিয়েও একজোড়া পায়ের আওয়াজ ছপ 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 করে দৌড়াচ্ছে। এভাবে এলো পাথারি ছুটতে ছুটতে একটা পাথর না কিসে হোঁচটকে চন্দ্রনাথ আছাড় খেয়ে পড়ল। মরিয়া হয়ে যেই উঠতে যাবে, এমন সময় মনে হলো ঠিক তার পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। কাঁপতে কাঁপতে চন্দ্রনাথ ইষ্ট স্মরণ করে পিছনে চাইল, আর পিছনে আবছা আবছা চাঁদের আলোয় যাকে চোখে পড়ল তাকে দেখে আতঙ্কে বুক ফাটা চিৎকার করে উঠল। সকালে পড়শিরা আবিষ্কার করল যে চন্দ্রনাথের দেহ ভিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে লালটু বাড়ুয়ের পুকুরের পাশে। কেউ যেন তার দেহের মাংস খুবলে খুবলে খেয়েছে। চারিদিকে রক্ত মাংস ছড়িয়ে আছে। এই বীভৎস মৃত্যু প্রত্যক্ষ করার পর গোটা গাঁ সারা দিন থমথমে হয়ে রইল, আর সাঁঝবেলার পর থেকেই পথঘাট শুনশান হয়ে পড়ল। শুধু ঝোপঝাড় থেকেই পাতি শেয়ালগুলোর ডাক শোনা যায়। প্রায় সবার মনে একটা আশঙ্কা উকি দিচ্ছিল, কিন্তু বাইরে কেউ কিছু প্রকাশ করল না। সবাই সাঁঝের পর রাঁধা খাওয়া কর্তব্য সাঁঝ তাড়াতাড়ি শুয়ে পড়ল। 2 দিন কেটে গেল, লোকের মনের সন্দেহটাও উবে গেল। কিন্তু 3য় দিনে ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। কেউ কাউকে কিছু প্রকাশ্য না করলেও প্রায় প্রত্যেকেই সন্ধ্যার পর খুব আবশ্যক না থাকলে ঘর থেকে বেরোতো না। তোমরা তো জানোই আমি বাইরে বাইরে ঘুরে বেড়াতাম। এরকম ঘুরতে ঘুরতে আমি একদিন রাতে আশ্রয়ের জন্য সুন্দরবনের একটি গ্রামে গিয়েছি। গ্রামে যখন ঢুকলাম তখন সবে সন্ধে, কিন্তু মনে হচ্ছে যেন পুরো গ্রাম চির ঘুমে আচ্ছন্ন। গ্রামের প্রথমেই একটা বাড়ির দরজায় টোকা মারলাম, কিন্তু কেউ দরজা খুলল না। কিছুক্ষণ টোকা মারার পর
একটু দরজা ফাঁক হলো, ভেতর থেকে বয়স্ক কণ্ঠে প্রশ্ন করলো, তুমি কে মা? এই গ্রামে আগে তো দেখিনি তোমায়। আমি একজন ভবঘুরে বলতে পারেন। সন্ধে হয়ে যাওয়ায় ভাবলাম এই গ্রামে আজ রাতটা কাটাবো। তাছাড়া আমি একজন ব্রাহ্মণ কন্যা। বৃদ্ধা তখন দরজা খুলে বলল, আমার কি সৌভাগ্য, আজ রাতে আপনি আমার গৃহে আশ্রয় নেবেন বলে এসেছেন। আসুন আসুন। আমি বাড়ির ভেতর ঢুকলাম। বৃদ্ধা আমাকে চাটাই পেতে দিলেন, আমি তাতে বসলাম। সেই বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, এই গায়ের উপর অভিশাপ লেগেছে, রাতে বাড়ি বাইরে কেউ বেরোতে পারে না। কেউ যদি বাড়ির বাইরে একবার যায় সে আর ফিরে না। পরের দিন তার দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। যাই হোক, সেদিন রাতের জন্য উনার ঘরে থাকার বন্দোবস্ত হলো। তখন মাঝরাত। হঠাৎ বাইরে থেকে চিৎকার ভেসে এলো। আমরা সবাই ঘরের বাইরে বার হলাম। একটা অল্প বয়সী ছেলে চেঁচিয়ে বলল, বাবা খাওয়া দাওয়ার পর একটু বাইরে গেছিল বাগান সারতে। অনেকক্ষণ হয়ে যাওয়ায় আমি ডাকতে বেরোলাম। আমি জানি বাবা হালদারদের বাঁশ বাগানের দিকেই যাবে। কিছু দূর যাবার জন্য আমি পা বাড়িয়েছি। আচমকা দূর বাঁশ বাগানের দিক থেকে একটা তীব্র আর্ত চিৎকার কানে এলো, কিন্তু মনে হলো চিৎকারটা আস্তে আস্তে দূরের দিকে সরে যাচ্ছে। তাই ভয় পেয়ে একা যাওয়ার সাহস হলো না। সবাই চলুন আমার সাথে। এবার সবাই মিলে দল বেঁধে হালদারদের বাঁশবাগানের দিকে যাচ্ছি। হঠাৎ সেই রেখা বরাবর যেতে যেতে সবাই সভয়ে দেখলাম বিশ্বনাথের দেহটা ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে মাটিতে। কেউ যেন তার গলা পেট চিরে খেয়েছে। চারিদিক রক্ত ভেসে আসছে। বিশ্বনাথের ছেলে হারু মৃতদেহের পাশে কাঁদতে কাঁদতে আছড়ে পড়ল। আমি মনে মনে সংকল্প করলাম, এর শেষ আমি দেখে ছাড়ব। একবার যখন এই গ্রামে আমি এসেছি, আমি প্রাণপণ চেষ্টা করব এই গ্রামকে বাঁচানোর। শঙ্করা দেবীর আশীর্বাদে কিছু শক্তি আমি অর্জন করেছিলাম। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একজন আমায় কইল, এই যে দেবী, আপনি কে? আমার নাম বীরজা চক্রবর্তী। চক্রবর্তী তার মানে ব্রাহ্মণ। আপনি তো দেখতেই পাচ্ছেন কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, আচ্ছা, আমাকে আর একটা দিন সময় দিন। আপাতত সবাই গ্রামে চলুন। সেই ভয়ানক রাত কেটে আকাশের পূব কোণে সূর্য উঁকি দিতেই আমার সাথে গ্রামের কয়েকজন দেখা করতে এলো। আমি আগে থেকে কিছুটা আন্দাজ করেছি, তাও আমি বললাম, আচ্ছা, এই যে সাংঘাতিক বিপদ আপনাদের ওপর, এই আদমখোর শুধু নিজের ক্ষোভ মেটানোর জন্যই এসব করে বেড়াচ্ছে। এই বিপদ আপনারা আনলেন কোত্থেকে? ওই যে পালান চামারি এখন। তাদের থামিয়ে আমি বললাম, পুরো ঘটনাটা আমায় বলুন। আপনারা কি ওকে কোনোভাবে ঠকিয়েছিলেন? তারা সব ঘটনা আমায় বলল। পালানের প্রেম, তারপর কিভাবে তাকে বোকা বানিয়ে চন্দ্রার বিয়ে দেওয়া হয়। একজন বৃদ্ধ বলল, মাগো, এছাড়া যে আর কোনো উপায় ছিল না। আচ্ছা, আপনারা চিন্তা করবেন না, আমি চেষ্টা করব একে রোখার। আসলে আমি যে সর্বজ্ঞ তান্ত্রিক ছিলাম তা তো নয়, কিন্তু শক্তি আমি পেয়েছিলাম, যা দিয়েছিলেন শঙ্করী দেবী। কিন্তু তিনি সেই শক্তি কিছু জায়গায় ব্যবহার করতে বারণ করেছিলেন। তবে
এখানে একটা গোটা গ্রামকে বাঁচানোর দায়িত্ব পড়লো আমার ওপর। এভাবে আবার অভিশপ্ত গ্রামটির ওপর নেমে এলো আঁধার। আমরা সবাই বাইরে বসে সেই নিয়ে আলোচনা করছি। এমন সময় গায়ের একজন ছোকরা ছুটে ছুটে কাছে এলো, এসে বলল, চন্দ্রা দিয়েছেন। এই শুনে বৈদ্যচরণ কাঁদতে কাঁদতে ছুটে গেল নদীর কাছে। আসলে বিয়ের পর এই প্রথম তারা ঘুরতে এসেছে গ্রামে। তাদের দেখে লোকজন মহা কোলাহল শুরু করে দিল। বৈদ্যচরণ কন্যা ও জামাতাকে জড়িয়ে কেঁদে উঠে বললেন, হায় হায়, তোমরা আজই কেন এসে পড়লে? তোমাদের উপরেই যে তার আক্রোশ সবচেয়ে বেশি। এদিকে যে আমাদের বড় বিপদ। চন্দ্রা আর তার স্বামী ধীরে ধীরে সকল কথা অবগত হলেন। কিন্তু এই সন্ধেকালে তো আর ফিরে যাবার কোনো উপায় বন্ধ। এদিকে আমি একটা উপায় খুঁজতে পেরেছি। কি মনে হলো, আমি সবাইকে ডেকে বললাম, দেখো, তোমরা যদি পালানের হাত থেকে চন্দ্রা ও গ্রামকে বাঁচাতে চাও তাহলে আজই ঠিক সময়। আজ অমাবস্যা, আর আজই চন্দ্রা এই গ্রামে পা রাখলো। তার মানে আজ রাতেই প্রতিশোধ নিতে এবং চন্দ্রাকে নিজের কাছে রাখার জন্য সে আসবে। তাই যা বলছি মন দিয়ে শোনো। সবাই আজ চন্দ্রা আর তার স্বামীকে পালানের ঘরে থাকার বন্দোবস্ত করো। এ কি বলছেন মা? ওই রাক্ষসের বাড়িতে কেমন করে রাখবো ওদের? ভয় পেও না, আমি তো আছি। যা বলছি ব্যবস্থা করো। আমার কথা মতো সেই দিন রাতেই পালানের ঘরে চন্দ্রা আর তার স্বামীকে রাখা হলো। কিন্তু আমি ওই ঘরের থেকে কিছুটা দূরে আশ্রয় নিলাম। রাত্রি তখন মধ্যপ্রহর। পালানের গৃহের ভিতর একটা হালকা বাতাস উঠল, আর কপাট ভেদ করে ঘরে ঢুকলো পালান। সেই নরখাদক, মুখে তার পৈশাচিক হাসি। চন্দ্রা, চন্দ্রা, আমায় মনে আছে চন্দ্রা? আছে পালান্দা। আমার সঙ্গে আসবি, ভারী মজা হবে। যাব পালান্দা, যাব। তবে আয়, আয়, আয়। এদিকে আমি দূর থেকে সবকিছু প্রত্যক্ষ করছিলাম। হঠাৎ পালানের ঘরের দিক থেকে ঝড়ের ঝাপটা শুরু হয়ে যখন থেমে গেল, আমি বুঝলাম এবার মোক্ষম সময় উপস্থিত। আমি জানতাম ওই প্রেত কাউকে বাড়ির মধ্যে মারে না, সবাইকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে হত্যা করে। তাই আমি দেরি না করেই এগিয়ে গেলাম পালানের ঘরের সামনে। এখানে দাঁড়িয়ে শঙ্করী দেবীর শোনানো সেই মন্ত্র আওড়াতে লাগলাম, আর আমার কাছে থাকা গঙ্গা জল দরজার সামনে ছড়িয়ে দিলাম। হাতে ধরে রাখলাম একটা প্রদীপ, যা গ্রামের লোকেদের কাছ থেকে নিয়েছিলাম। পালান এদিকে বুঝতে পেরেছে সে বন্দী হয়েছে। অদৃশ্য অদেখা এক মন্ত্র পাশ তাকে পাকে পাকে বেঁধে ফেলেছে। পালান চেঁচিয়ে কর্কশ গলায় বলল, আমায় আমায় চন্দ্রাকে সঙ্গে করে নিয়ে যেতে দাও। আমাকে চন্দ্রা থেকে দূরে সরিয়ে দিও না। সেটা অসম্ভব। তোকে এই গ্রাম ছেড়ে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। আমি শঙ্করী দেবীর মন্ত্র জপ করলাম। সাথে সাথে একজন দেবীর আবির্ভাব হলো, যে দেবী ছিল দশভুজা। সেই দেবীর চোখের তেজে প্রত্যাশা মতো পালানের গায়ে আগুন লেগে গেল। সেই ধোঁয়ায় পিণ্ড হতে গর্জন হতে হতে এক সময় থেমে গেল, আগুনে নিভে গেল।
এবং সেই দেবীকে আর দেখা গেল না। এরপর গ্রামের লোকজন আমার কাছে ছুটে এলো। সবাই এর চোখে আজ যেন আলাদাই উজ্জ্বলতা ফুটে উঠেছে। সবাই যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। বৈদ্যচরণ আমার পায়ের কাছে শুয়ে পড়ে বলল, আপনি আজ যা করলেন মা, তা জানি না আর কেউ কোনোদিন করতে পারতো কিনা। এই গোটা গ্রাম আপনার কাছে ঋণী হয়ে থাকলো। আরে আমি কিছুই করিনি, যা করেছেন সব ভগবান করেছেন। আমি চন্দনের দিকে তাকালাম। সে মনোযোগ সহকারে সবকিছু শুনছিল। সে বলল, আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন সেই রাতেই চন্দ্রাকে পালান মারতে আসবে এবং তাকে বাইরে নিয়ে গিয়েই মেরে প্রতিশোধ স্পৃহা পূরণ করবে? বিরজা দেবী বললেন, আমি বৃদ্ধার মুখেই শুনেছিলাম যে পালান এর প্রেতাত্মা প্রত্যেকটা গ্রামবাসীকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে হত্যা করেছে। তাই আমি বুঝেছিলাম আজ যখন চন্দ্রাকে পালান হাতের কাছে পেয়েছে, সেই সুযোগও কোনোভাবেই ছাড়বে না। সত্যি কত কিছু ঘটে পৃথিবীতে, বুঝলে? পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা তোমরা ভাবতেও পারবে না, যেসব প্রশ্নের উত্তর তোমাদের বিজ্ঞানও দিতে পারবে না। চন্দন আমার দিকে তাকিয়ে মুচকি হাসল।